সবাইকে স্বাগত জানাই চ্যানেলে আসার জন্য। আমি প্রীতম বলছি। ঝর্ণা, জেনিফার, রাখি, তহুরা, তাসনিম, অনিন্দিতা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি বেশি কিছু বলব না। জাস্ট বলব যে অনেক সরি লেট করার জন্যে। তবে আমার একটু লেট হবে। মানে এইরকম গ্যাপ পড়ে যাবেই। কারণ আমি চাইলেও স্টেবল হতে পারব না। অনেকটা ক্লান্তি, দুর্বলতা কাজ করছে শরীরের মধ্যে। আর বেশি কিছু বলছি না, তবে লেট করার জন্য সরি। তো আজকের ১১তম পর্ব শোনাবো তোমাদেরকে। চলো, এনজয় করো। তানভীরের রুম থেকে খেয়ে আবির চলে গেছে নিচের রুমে। ১ মিনিটের মধ্যেও মেঘ বেরিয়ে গেছে। কোনো দিক না তাকিয়ে চলে গেল আবির ভাইয়ের রুমে। দরজার বাহির থেকে ধীর কণ্ঠে ডাকলো, আবির ভাই। কোনো সাড়া নেই। দ্বিতীয়বার আরেকটু জোরে ডাকলো, আবির ভাই। আবির বলল, ভেতরে আয়। আবির আধ শোয়া অবস্থায় ফোনে কি যেন করছে। ফ্যানের বাতাসে আবিরের চুলগুলো এলোমেলো উঠছে। মেঘ আবির ভাইয়ের পায়ের কাছে দাঁড়িয়ে চুপচাপ চেয়ে আছে আবির ভাইয়ের হাতের পানে। আবির অকস্মাৎ বলে উঠল, কিছু বলবি? মেঘ কণ্ঠ খাদে নামিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, সরি আবির ভাই, এতটা লেগে যাবে বুঝতে পারিনি। আবির স্বাভাবিক কণ্ঠেই উত্তর দিল, আমি কি কিছু বলেছি তোকে? মেঘ পুনরায় বলে উঠল, বেশি ব্যথা লাগছে? মলম লাগিয়েছেন? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, না, কিছু লাগাতে হবে না। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শক্ত কণ্ঠে বলে উঠল, লাগাতে হবে। মেঘের শক্ত কণ্ঠের কথা শুনে আবির মোবাইল থেকে চোখ সরিয়ে অষ্টাদশীর পানে তাকালো। মেঘের চোখে মুখে অধিকার বোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল, তাহলে তুই লাগিয়ে দে। এতক্ষণ শক্ত থাকলেও এই কথা শোনার পর মেঘ আর শক্ত থাকতে পারল না। বুকের ভেতর অনুভূতিটা ঢোল বাজিয়ে নৃত্য করছে। হাত পায়ের কম্পন তীব্র হতে শুরু করেছে। আবির ভাইকে মলম লাগিয়ে দেবে, এটা ভাবতেই বারবার শিউরে উঠছে অষ্টাদশী। আবির পুনরায় শক্ত কণ্ঠে বলল, হয় নিজে লাগিয়ে দে যা, না হয় চুপচাপ ঘুমাতে যা, আমি লাগাতে পারবো না। আশপাশে তাকাচ্ছে মেঘ। চোখ পড়ল ড্রেসিং টেবিলের উপর রাখা মলমের দিকে। মলমটা হাতে নিয়ে আবির ভাইয়ের কাছাকাছি বসল। হৃৎপিণ্ড ছুটছে এদিক সেদিক। আঙুল কাঁপছে অষ্টাদশীর। শীতল হস্তে আলতোভাবে মলম ছোঁয়ালো আবির ভাইয়ের হাতের সেই কাটা অংশে। হালকা কাঁপলো আবিরের হাত। মেঘ পূর্ণ মনোযোগ দিয়ে মলম লাগিয়ে দিচ্ছে। আবির ভ্রু গুটিয়ে শান্ত কণ্ঠে বলল, ভাবিস না তোকে দিয়ে খাটাচ্ছি আমি। যে ভুল করবে শাস্তি তো তাকেই পেতে হবে। মেঘ মনে মনে ভাবছে, এরকম হাজারটা শাস্তি পেতেও আমি রাজি। আবির অভিভূতের ন্যায় নিষ্পলক চেয়ে আছে মেঘের দিকে। আবির ভাইয়ের দৃষ্টি বুঝতে পেরে মেঘ চিবুক নামালো। কোনো দিকে না তাকিয়ে কোনো রকমে মলম লাগিয়ে চুপচাপ রুম থেকে বের হয়ে যাচ্ছে, যেন আর কিছুক্ষণ আবির ভাইয়ের কাছাকাছি থাকলে নিজেকে বাঁচাতে পারবে না। আবির একবার হাতের দিকে দেখল, তারপর অষ্টাদশীর চাওয়ার পানে তাকিয়ে মৃদু হাসল। সকাল বিকাল মেঘের নজর শুধু আবির ভাইয়ের হাতের দিকে। কেটে গেল কয়েকদিন। খানবাড়ির প্রতিটা মানুষ ব্যস্ত নিজের কাজে। ইকবাল খান সিলেট থেকে রাতে ফিরেছেন। সেই খুশিতে সবাই জড়ো হয়েছে ড্রয়িং রুমে, সাথে বাহারি খাবারের মেলা। সবাই আড্ডা আর খাওয়ায় ব্যস্ত থাকলেও বরাবরের মতোই আবির ব্যস্ত ছিল নিজের কাজে। সামনের মাসের ১ তারিখ নিজের অফিস শুরু হবে, তাই সব কিছু গোছাতে হচ্ছে। সাথে আবিরের বেস্ট ফ্রেন্ড রাকিব আর রাসেল তো আছেই। রাকিব আর আবির প্রাইমারি স্কুল থেকে বেস্ট ফ্রেন্ড। তারপর তাদের জীবনে আসে রাসেল। বর্তমানে তাদের তিনজনের জীবন এক সুতোয় বাঁধা, তাই কোম্পানিও শুরু করছে একসাথে। এছাড়াও আরও দুজন বন্ধু আছে আবিরের, মোবারক এবং লিমন। এই ৫ জন প্রতি শুক্রবার একসাথে আড্ডা দেয়। মাঝে মাঝে তানভীরও যুক্ত হয় তাদের সাথে। তবে সব বন্ধুর মধ্যেও একজন স্পেশাল ফ্রেন্ড থাকে, যে সব কিছু জানে। সেটা হলো রাকিব। সবার মাঝে আবির নেই বলে ইকবাল খান কয়েকবার আবিরকে কল দিচ্ছেন, কিন্তু আবির কল রিসিভ করছে না। কিছুক্ষণের মধ্যেই বাসায় ঢুকলো আবির। পকেট থেকে ফোন বের করতে করতে বলল, সরি কাকামণি, বাইকে ছিলাম তাই রিসিভ করতে পারিনি। ইকবাল খান এক গাল হেসে বললেন, সমস্যা নাই, আয়, বস এসে। আবির ভাই আসতেই মেঘ সোফা থেকে উঠে জায়গা দেয় আবির ভাইকে। আবির এসে মেঘের জায়গায় বসে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে, কেমন আছো কাকামণি? কাজ ঠিকঠাক হয়েছে? ইকবাল খান হাসি মুখে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। সব ঠিকঠাক করে আসছি। আশা করি ২ মাসের মধ্যে আর সিলেটে পা দিতে হবে না। ইকবাল খান পুনরায় মজার ছলেই বললেন, তোর কোম্পানি কবে ওপেন করবি? আমাদেরকে দাওয়াত দিবি না? আবির মলিন হেসে উত্তর দিল,
ইনশাআল্লাহ আগামী মাসের ১ তারিখ। তোমাদের সবার জন্য কার্ড রেডি করছি। খুব শীঘ্রই পেয়ে যাবে। ইকবাল খান অবাক চোখে তাকিয়ে বললেন, কার্ড? এত ভিআইপি আমি? আবির এবার সশব্দে হেসে উত্তর দিল, কার্ড স্পেশালি আব্বু আর চাচ্চুর জন্য। তুমি একা মিস যাবে কেন? তাই তোমাকেও দেব। তারপর তারা দুজন ব্যস্ত হলো অফিসের আলোচনায়। এদিকে মেঘ বিমোহিত নয়নে আবির ভাইকে দেখছে আর ভাবছে, একটা মানুষ এত সুন্দর করে কিভাবে কথা বলে। আলী আহমদ খান ও মোজাম্মেল খান হাজির হলো এই আড্ডায়। তাই মেঘ নিজের রুমে গিয়ে পড়তে বসেছে। শুক্রবার মানেই খান বাড়িতে হইচই শুরু হয়ে যায়। প্রতি শুক্রবারের মতো আজও বাড়িতে বেশ পদের রান্না করা হচ্ছে। মেঘ ঘুম থেকে উঠে নামাজ পড়ে ঘন্টা দুয়েক পড়াশুনো করেছে। নিচে নেমে মিমার আদির সাথে আড্ডা দিতে দিতে নাস্তাও করে এসেছে। কিন্তু আবির আর তানভীরের খবর নেই। তানভীরদের এমপি মনোনয়ন পাওয়ার পর থেকে তানভীরের ব্যস্ততা বেড়ে গেছে ৩ গুণ। তানভীর ছোট থেকেই ভালো ছবি তুলতে পারে। রাজনীতি যেমন তার পছন্দ, তেমনি ছবি তোলাও তার পছন্দের একটা কাজ। এমপি যেই না শুনেছে তানভীর ভালো ছবি তুলতে পারে, সেই থেকে দায়িত্ব দিয়ে দিয়েছে তানভীরের ওপর। মনোনয়ন পাওয়ার পর একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত এমপি কোনো জনসমাবেশ করতে পারবে না। তাই এমপির পক্ষ থেকে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক থেকে শুরু করে প্রত্যেকে মিলে নির্দিষ্ট জায়গায় জনসমাবেশের আয়োজন করে এবং এমপি বাড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলেন। এই টোটাল দায়িত্ব পড়ে গেছে তানভীরের উপর। সারাদিন শেষে বাকিদের সঙ্গে ছবি সংগ্রহ, এডিটিং, ভিডিও ক্রিয়েট, সকল দায়িত্ব তানভীরের। সব কাজ শেষ করে ফিরতে ফিরতে রাত ১২টা ১টা বেজে যায়। মাঝে মাঝে সময় পেলে একটু আগে চলে আসে। পুরোটাই এখন এমপির মতামতের উপর নির্ভর। ইদানিং আবির ৮টা ৯টার মধ্যে বাড়িতে ফিরে আসে। সময় সুযোগ মিললে তানভীর বাসায় এসে খেয়ে আবির ভাইয়ের বাইক নিয়ে আবার বের হয়। রাত করে ফেরার কারণে সকালে উঠতে একটু দেরি হয়ে যায়। আজ যেহেতু শুক্রবার, তাই রিল্যাক্সে ঘুমাচ্ছে দুই ভাই। কিন্তু এদিকে মেঘ ছটফট করছে। ১০টার উপর বেজে গেছে, এখনও আবির ভাই কেন উঠছে না, তা ভেবেই কুল কিনারা পাচ্ছে না। আবির যে বৃহস্পতিবার রাতে ঘুমায় না, তা তো অষ্টাদশী জানেই না। বৃহস্পতিবার রাত শুধু আবিরের শোকের রাত। ভোরবেলা নামাজ পড়ে ঘুমায়, ওঠে ১২টার দিকে। তারপর গোসল করে নামাজে যায়। অষ্টাদশী কোমল মনকে কোনোভাবেই মানাতে পারছে না। তাই এত কিছু না ভেবে ছুটে গেল আবির ভাইকে ডাকতে। শান্ত হস্তে দরজা ধাক্কা দিল। সহসা খুলে গেল দরজা। জানলার পর্দা টানা, রুমে আলোর পরিমাণ সীমিত। ফ্যানের বাতাসে পর্দা উঠছে এদিক সেদিক। মেঘ প্রথমেই বিছানার দিকে তাকায়। বারবার পর্দা সরে যাওয়ায় বাহির থেকে আসা সূর্যের আলো চোখে মুখে পড়ছে আবিরের। মেঘ আপাত মস্তক দেখল। আবির গভীর ঘুমে মগ্ন, উন্মুক্ত শরীর, পেট পর্যন্ত পাতলা কাঁথা দিয়ে ঢাকা। চোখ সরালো মেঘ। দৃষ্টি পড়ল আবির ভাইয়ের তামাটে চেহারায়। কি অপরূপ সেই মুখমণ্ডল। সবাই ফর্সা ছেলেদের পেছনে ছোটে। আর মেঘ যেন এই তামাটে চেহারা, গুরু গম্ভীর, অনুভূতিহীন হিটলার স্বভাবের লোকটার প্রতি মাত্রাতিরিক্ত দুর্বল হয়ে যাচ্ছে। মেঘের হৃৎপিণ্ডের পিট শব্দ যেন জানান দিচ্ছে, সামনে আগালে তোর মৃত্যু নিশ্চিত। তবু মেঘ পা টিপে টিপে আগাচ্ছে আবির ভাইয়ের কাছে, যেন নূপুরের শব্দ না হয়। আবির ভাইয়ের কাছাকাছি গিয়ে থামে। আবিরের অবসন্ন চেহারাটা গভীর মনোযোগ দিয়ে দেখছে মেঘ। ঘুমন্ত অবস্থাতেও আবির ভাইয়ের সৌন্দর্য যেন একটুখানিও কমেনি, বরং তা বেড়ে গেছে বহুগুণ। গাল ভর্তি চাপ দাড়ি, সামনের দিকে লম্বা চুলগুলো ফ্যানের বাতাসে বারবার কপালে এসে পড়ছে। মেঘের মনে হচ্ছে আবির ভাইয়ের থেকে সুদর্শন পুরুষ দ্বিতীয়টি নেই। মেঘের হৃৎপিণ্ড ছুটছে দিক বিদিক। নিঃশ্বাসের শব্দ জোরালো হলো। ফ্যানের নিচে দাঁড়িয়েও ঘামতে শুরু করেছে মেঘ। ভাবছে চলে যাবে, কিন্তু এই শোভিত পুরুষকে রেখে যেতে পারছে না। মেঘের ইচ্ছে করছে সারা জীবন এভাবেই আবির ভাইকে দেখতে। মেঘ দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না, তাই আবির ভাইয়ের পাশে বিছানাতেই বসে পড়েছে। আবির তখনও ঘুমের দেশে নিমজ্জিত। অষ্টাদশী অভিনিবিষ্টের ন্যায় চেয়ে আছে। সব বাধা পেরিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মেঘ আস্তে করে ডাকল, আবির ভাই। ঘুমন্ত আবিরের থেকে কোনো উত্তর আসেনি। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইকে ছুঁয়ে দিতে। মেঘ আরেকটু গিয়ে আবিরের কাছাকাছি বসল। কাঁপা কাঁপা হাত ছোয়ালো আবির ভাইয়ের কাল ভর্তি ছোট ছোট দাড়িতে। সঙ্গে সঙ্গে শিউরে উঠল সমস্ত শরীর। বোধ শক্তি হওয়ার পর জীবনে প্রথমবার মেঘ নিজের ইচ্ছেতে কোনো পুরুষকে ছুঁয়েছে, যেই ছোঁয়ায় মিশে আছে ভালোবাসা। অন্যরকম অনুভূতি জাগিয়ে দিচ্ছে অষ্টাদশীর হৃদয়ে। সহসা আবির ডান হাতে চেপে ধরল নিজের গালে রাখা অষ্টাদশীর হাত। মেঘের হাত কাঁপছে, দুনিয়া ঘুরছে, বক্ষে উথাল পাথাল ঢেউ। বরফের ন্যায় জমে যাচ্ছে সম্পূর্ণ শরীর। আবির ঘুমের মধ্যেই মেঘের আঙুলের ভাঁজে আঙুল ডোবায়। গাল থেকে তুলে নিজের হাতের মুঠোয় নেয়। আবিরের হাতের মধ্যে মেঘের আঙুলগুলো কাঁপছে দেখে আবির আরেকটু শক্ত করে চেপে ধরল। মেঘ ভয়ে ভয়ে তাকিয়েছে আবির ভাইয়ের মুখের দিকে। আবির তখনও চোখ বন্ধ করেই শুয়ে আছে। অকস্মাৎ আবির আধো ঘুমন্ত কণ্ঠে বলে উঠল, আমি শুয়ে দিলে সামলাতে পারবি তো মেঘ? মেঘ দুর্বোধ্য দৃষ্টিতে চেয়ে আছে আবির ভাইয়ের মুখবিবরে আর ভাবছে,
এখনো আধো ঘুমে আছে মানুষটা। কিভাবে বুঝলো আমি এটা? আবির এক হাতে কাঁথাটা পেট থেকে টেনে বুকে তুলল, আর এক হাতে মেঘের হাত চেপে ধরে আছে। আবির পুনরায় কণ্ঠ ভারী করে বলল, এভাবে হুটহাট আমার রুমে আসবি না। যা তা হয়ে যাবে, তখন আমায় কিছু বলতে পারবি না। সঙ্গে সঙ্গে শক্ত করে ঝাপটে ধরা হাতটাও ছেড়ে দেয়। মেঘ নির্বোধের মতো চেয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির ভাইয়ের কথাটা বোঝার চেষ্টা করছে, কিন্তু মোটা মাথায় কিছুই ঢুকছে না। রুমে আসলে কি এমন হবে? আবির পুনরায় বলল, এভাবে চেয়ে থাকিস না, আমার শরম করে। মেঘ সহসা চোখ গোল গোল করে তাকায়, কিন্তু আবির ভাইয়ের অভিব্যক্তি বোঝার ক্ষমতা তার এখনো হয়নি। মেঘ চুপচাপ রুম থেকে বেরিয়ে গেছে। ঘণ্টাখানেক পর আবির উঠে শাওয়ার নিয়ে কালো পাঞ্জাবির সাথে সাদা প্যান্ট পরে নামাজের উদ্দেশ্যে নামছে। ইকবাল খানও রেডি হয়ে বেরিয়েছেন রুম থেকে। ইকবাল খান আবিরকে দেখে ডাকল, কিরে নামাজে যাচ্ছিস? আবির ঘাড় ঘুরিয়ে তাকে উত্তর দিল, হ্যাঁ। তুমি যাবে না? হ্যাঁ, যাবো তো। আদি আসছে, ওকে নিয়ে যাই। দাঁড়া একটু, ইকবাল খান বললেন। মেঘ সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আবির ভাইকে দেখে ঠায় দাঁড়িয়ে পড়ে। সকালের ঘটনা মনে পড়ে যায় মেঘের। কালো পাঞ্জাবিতে মারাত্মক সুন্দর লাগছে আবির ভাইকে। নিজেকে নিজে সান্ত্বনা দিল, কিছু সুন্দর জিনিস দূর থেকে দেখাই শ্রেয়, কাছে গেলে ঝলসে যাবি। এক পা করে পিছন দিকে উঠছে। আবিরের দৃষ্টি পড়ে সিঁড়িতে থাকা অষ্টাদশীর দিকে। মেঘের কাণ্ডে আবির কপাল কুঁচকাল। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বোঝার চেষ্টা করল। আবির ভাইয়ের তাকানো দেখে মেঘ সহসা ছুটে রুমে চলে যায়। আবির, আদি আর ইকবাল খানও নামাজের জন্য চলে গেছেন। তানভীরও রেডি হয়ে দ্রুত বেরিয়ে যায়। এই সুযোগে মেঘ খেতে আসে। 3টায় মেঘের পরীক্ষা আছে টিউশনে, তাই রেডি হয়ে একেবারে বের হয়েছে রুম থেকে। পার্কিংয়ে গাড়ি আছে, কিন্তু ড্রাইভার আঙ্কেল নেই দেখে ফোন বের করলো কল দেওয়ার জন্য। তখনই আবির আঙুলে চাবি ঘোরাতে ঘোরাতে বের হলো। মেঘ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির বাইকের দিকে যেতে যেতে বলল, আঙ্কেল ছুটিতে আছে, কল দিয়ে লাভ নেই। মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি করবে বুঝতে পারছে না। রিক্সা দিয়ে চলে যাবে নাকি আবির ভাই নিয়ে যাবে, কিছুই বুঝতে পারছে না। আবির বাইক টেনে মেঘের সামনে এসে থামল। ছোট করে বলল, ওঠ। মেঘ লাজুক হেসে বাইকে উঠল। আজ তাকে আর দ্বিতীয়বার বলতে হলো না। বাইকে বসেই আবির ভাইয়ের কাঁধে হাত রাখল। বাইক থামলো টিউশনের সামনে। মেঘ নেমেই ভেতরে ঢুকে গেল। আসার পথে একটা কথাও বলেনি কেউ। কেই বা বলবে? মেঘ তো সকালের ঘটনা নিয়ে এখনও আপসেট। আর অন্যদিকে আবির তো স্বইচ্ছেতে কখনো কথাই বলে না। মেঘ ভেতরে ঢুকে বন্যার পাশে বসল। দুই বান্ধবীর দু একটা কথা বলতে বলতে আবির ঢুকলো ভিতরে। স্যারকে সালাম দিতেই স্যার তাকালো আবিরের দিকে। কয়েক মুহূর্ত পর স্যার বলে উঠলেন, তুই আবির না? আবির হাসি মুখে উত্তর দিল, জি। কেমন আছেন স্যার? স্যার হাসি মুখে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোকে কত বছর পর দেখলাম। দেশে আসলি কবে? 20-22 দিন হবে। বাসার সবাই কেমন আছে স্যার? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। মেঘি তো তোর বোন? জি স্যার, চাচাতো বোন। আবির উত্তর দিল। স্যার হাসি মুখে বললেন, ও তো পড়াশোনায় খুব ভালো, মনোযোগী, কিন্তু মাঝে মাঝে একটু ফাঁকি দেয়। তুই একটু নজরে রাখিস। জি স্যার। আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম স্যার। মেঘ আর বন্যা এতক্ষণ অবাক চোখে তাকিয়ে আবির ভাই আর স্যারের কথোপকথন শুনছিল। এক বান্ধবী আর এক বান্ধবীর দিকে তাকাচ্ছে বারবার। এর মধ্যে স্যার পরীক্ষা শুরু করে দিয়েছেন। 1 ঘন্টা পরীক্ষা দিয়ে বের হলো দুই বান্ধবী। আবির ভাই রাস্তার পাশে বাইকে বসে ফোন চাপতেছিলেন। মেঘকে দেখেই বাইক থেকে নেমে দাঁড়ালেন। মেঘ বন্যার থেকে বিদায় নিয়ে আবির ভাইয়ের কাছে এসে প্রশ্ন করল, আপনি যাননি? আবির সবসময়ের মতো গম্ভীর কণ্ঠে উত্তর দিল, না। আবির পুনরায় স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু খাবি? মেঘ মাথা দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আবির বলল, কি? মেঘ ভয়ে ভয়ে বলল, বকবেন না তো? আবির গুরুভার কণ্ঠে বলল, কি খাবি বল। মেঘ কণ্ঠ খাতে নামিয়ে বলল, ফুচকা। আবির সহসা বলল, ওঠ। বাইক স্টার্ট দিল। থামালো এসে একটা ফুচকা দোকানের সামনে। মেঘ নেমে সাইডে গিয়ে দাঁড়িয়েছে। আবির বাইক থেকে নেমে হেলমেট খুলতেই দূর থেকে রাকিব দৌড়ে এসে ঝাপটে ধরে আবিরকে। আকস্মিক ঘটনায় কিছুটা নড়ে ওঠে আবির। রাকিব ঠাট্টার স্বরে বলল, কিরে বন্ধু, এই জীবনে তো তোকে ফুচকার দোকানে দেখিনি, তা হঠাৎ এখানে কেন? সে আসবে নাকি? আবির চোখে ইশারা দিতেই রাকিবের চোখ পড়ে মেঘের দিকে। সঙ্গে সঙ্গে আবিরকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। রাকিব হাসি মুখে জিজ্ঞেস করে, কেমন আছেন ভাব, সরি, আপু? মেঘ আবির ভাইয়ের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল,
আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি রাকিব, তোমার আবির ভাইয়ের ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। তুমি মেঘ, তাই তো? মেঘ উত্তর দিল, জি। ফুচকা খেতে এসেছো? প্রশ্ন করল রাকিব ভাইয়া। মেঘ পুনরায় ছোট করে বলল, জি। রাকিব এবার হাসি মুখে বলল, আজ আমার পক্ষ থেকে তোমার জন্য ফুচকা ট্রিট। আনলিমিটেড ফুচকা খেতে পারো। মেঘ কিছু বলার আগেই আবির রাগান্বিত কণ্ঠে বলল, তোর ট্রিট দিতে হবে না। আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা আমার আছে। রাকিব সশব্দে হেসে বলল, আরে বন্ধু, রাগ করছিস কেন? তুই তো খাওয়াবি সারা। এতটুকু বলতেই আবির রাকিবের মুখ চেপে ধরে। রাগে ফুঁসতে ফুঁসতে বলে, নিজের কাছে যা, আমারটা আমাকে বুঝে নিতে দে। রাকিব কিছুটা আহত হলো। মেঘের থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় আবিরের দিকে তাকিয়ে বলল, সন্ধ্যার পর চলে আসিস। আবির সহসা বলে উঠল, ঠিক আছে। আবির দুটো চেয়ার এনে পরিষ্কার জায়গাতে রেখে নিজেই টিস্যু দিয়ে মুছে বলল, বস এখানে। আবির 3 প্লেট ফুচকা অর্ডার দিয়ে এসেছে। মেঘের মন খুশিতে ভরে গেছে। আবির ভাইয়ের সাথে এতটা সময় সে আজই প্রথম কাটাচ্ছে। এই অনুভূতিবিহীন মানুষটা এক কথায় ফুচকা খাওয়াতে রাজি হয়ে গেছে। এই অনুভূতিহীন মানুষটা এক কথায় ফুচকা খাওয়াতে রাজি হয়ে গেছে, এটা ভেবেই মেঘ অজান্তে হেসে ফেলল। আবির পাশের চেয়ারে বসতে বসতে চোয়াল শক্ত করে বলল, বেগুর মতো হাসছিস কেন? আবিরের কথায় মেঘ কিছুটা ভ্যাবাচাকা খেল। ভনিতা ছাড়াই জবাব দিল, এমনি। ততক্ষণে ফুচকা চলে এসেছে। 3 প্লেট ফুচকা দেখে মেঘ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, এত ফুচকা কি আমাদের? আবির উদ্বেলিত ভঙ্গিতে বলে, শুধু তোর। এগুলো খাওয়ার পর মন চাইলে আরও নিতে পারিস। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। সহসা দুই অধরের মাঝে ফাঁকা হয়ে গেছে। মেঘের দিকে চেয়ে আবির কপাল গোটায়। বিরক্তি নিয়ে বলল, মুখটা বন্ধ করে খা। মেঘ প্রথম প্লেট হাতে নিয়ে চুপচাপ খাওয়া শুরু করলো। আবির বসে বসে ফোন চাপছে। মেঘ আগপাচ না ভেবে 1 প্লেট ফুচকা কয়েক মুহূর্তে নির্বাণ করে ফেলল। দ্বিতীয় প্লেট হাতে নিয়ে আবির ভাইয়ের দিকে তাকালো। তারপর সচেতন কণ্ঠে প্রশ্ন করল, আবির ভাই, আপনি খাবেন না ফুচকা? আবির গুরুভার কণ্ঠে বলল, আমি এসব খাই না। মেঘ কোমল কণ্ঠে বলল, আজ একটু খেয়ে ফেলুন, অনেক সুস্বাদু। আবির ফোনের থেকে দৃষ্টি সরিয়ে মেঘের দিকে ক্ষুদ্র চোখে তাকালো। দাঁত খিঁচে বলল, তুই খাচ্ছিস খা, আমি খাবো না। মেঘের প্রেমানুভূতি এতটাই তীব্র যে আবিরের তপ্ত স্বরের কথাগুলো কানেই যাচ্ছে না। হাস্যোজ্জ্বল মুখে আবির ভাইয়ের দিকে চেয়ে আহ্লাদি কণ্ঠে বলল, একটা খান না প্লিজ। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল। অকস্মাৎ অভিভক্তি বদলে গেল আবিরের। খড়খড়ে কণ্ঠে বলল, দে। মেঘ তৎক্ষণাৎ প্লেট বাড়ালো আবির ভাইয়ের দিকে। আবির ভ্রু কুচকে বিরক্তি নিয়ে বলল, একটা ফুচকার জন্য আমি হাত নষ্ট করতে পারবো না, তুই খাইয়ে দে। মেঘ চোখ বড় করে তাকালো। জিভ দিয়ে ঠোঁট ভেজালো। মেঘের ডাগর ডাগর চোখে তাকানো দেখে আবির নিজের দৃষ্টি সংযত করে ফোনের দিকে তাকালো। মেঘ ধীর হস্তে ফুচকায় টক দিয়ে আলতো হাতে আবির ভাইয়ের মুখের সামনে ধরতেই আবির হাঁ করল। মেঘও 2 আঙুলে কোনোরকম ফুচকা মুখে দিয়ে হাত সরালো দূরে, যেন আবির ভাইয়ের ছোঁয়ায় কারেন্টের শক খেয়েছে। ফুচকা মুখে পড়তেই আবির ভ্রু কুঁচকে চোখ বন্ধ করল। কোন রকমে গিলল। দাঁত কিরকির করছে। দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলল, উফ, কিভাবে খাস এত টক? মেঘ দাঁত বের করে হাসে। ঠাট্টার স্বরে বলে, এভাবেই। আবির দাঁতে দাঁত চেপে ধরে আছে। ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। কিছু বলতে চেয়েও বলছে না। হঠাৎ চোখ পড়ে দূরে। রাকিব দূর থেকে ফোন ধরে দাঁড়িয়ে আছে আর দাঁত কেলিয়ে হাসছে। আবির কপাল কুঁচকে তাকালো। মেঘের চেয়ারের পিছনে হাত দিয়ে 2 আঙুলে ইশারা দিল। সঙ্গে সঙ্গে ফোন পকেটে রেখে জায়গা ত্যাগ করলো রাকিব। মেঘ আপন মনে ফুচকা খাচ্ছে। দ্বিতীয় প্লেটের শেষ ফুচকায় অতি সামান্য টক দিয়ে আবির ভাইয়ের দিকে বাড়ালো। আবির সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে উঠল, আর খাবো না। মেঘ পল্লব ঝাপটে অধর নেড়ে বলল, একটা খাইতে নেই, এটাই শেষ, প্লিজ। আবির আগে থেকেই ভ্রু গুটিয়ে চোখ বন্ধ করে হা করল। তবে এটাতে টক কম দেওয়ায় তেমন প্রভাব পড়েনি। কোনো রকমে খেয়ে নিল ফুচকাটা। একটু পানি খেয়ে মেঘের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, একটা খেলে কি হয়? মেঘের ঠোঁটে ফুটে ওঠে রক্ত জবার ন্যায় হাসি। তৎক্ষণাৎ হাসি থামিয়ে বলল, একটা খেলে পানিতে পড়ে যেতেন। আবির বোকার মতো চেয়ে আছে মেঘের দিকে। কয়েক মুহূর্ত পর দীর্ঘশ্বাস ফেলে বিরক্তি নিয়ে বলল, কি? কোত্থেকে শুনিস এসব আজগুবি কথাবার্তা? মেঘ বিজ্ঞের ন্যায় মাথা দুলিয়ে বলল, আমার সোর্স আছে। মেঘ মাথা নুইয়ে মুচকি হাসে। আবির মেঘের কথা শুনে কপাল গোটায়।
কণ্ঠ দ্বিগুণ ভারী করে অকস্মাৎ বলে ওঠে, আমি পানিতে পড়লে তো তুই সবসময় খুশি হতিস। মেঘের উদ্বেলিত মনোভাব কমে আসে, সিক্ত চোখে তাকায় আবিরের দিকে। আবিরের নীরের চোয়াল দেখেই মেঘ তটস্থ হয়ে সহসা চিবুক নামিয়ে মনে মনে বলে, আমি আপনাকে পানিতে পড়তে দিব না। আপনার কিছু হলে আমি কাকে নিয়ে স্বপ্ন দেখব? কে আমার স্বপ্নের রাজকুমার হবে? আবির চুপচাপ চেয়ার থেকে উঠে চলে যায়। মেঘ কিছুক্ষণ চিন্তা করার পর মুখ তুলে তাকায়। তাকিয়ে দেখে আবির ভাই নেই। পিছনে ঘুরে দেখলো আবির ভাই টাকা দিচ্ছেন। 1 মিনিটের মধ্যেই আবির এসে চেয়ারে হাতল ধরে দাঁড়িয়ে বলল, তোর খাওয়া শেষ হয়েছে? মেঘ মাথা নেড়ে হ্যাঁ বলল। আবির 2টা টিস্যু এগিয়ে দিল মেঘের দিকে। আবির খড়খড়ে কণ্ঠে বলল, চল তাহলে। মেঘ উঠে আবির ভাইয়ের পিছন পিছন হাঁটে। বাইকের কাছে গিয়ে আবির মেঘের দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দেয়। মেঘ হাতে নিতে নিতে বলে, কি এখানে? মিমার আদির জন্য নিয়েছি, জবাব দিল আবির। মনের ভেতর মুগ্ধতা মেঘের ঠোঁটের কোণে ভেসে উঠল। আবির ভাইকে সে কখনো বলতেই পারতো না মিমার আদির জন্য নেওয়ার জন্য। মেঘকে যে খাওয়াতে এনেছে এটাই অবাক কাণ্ড, আবার তাদের জন্যও নিচ্ছে। মেঘ বিড়বিড় করে বলল, বাহ আবির ভাই। আবির চোখ পাকিয়ে তাকালো, হালকা স্বরে ধমকে উঠল, এই মেয়ে, উঠবি? মেঘ সঙ্গে সঙ্গে আবির দিকে তাকায়। স্বাভাবিক হয়ে উঠে বসে বাইকের ব্যাকসিটে। বাসার সামনে নামিয়ে দিয়ে আবির চলে যায়। মেঘ খুশিতে গদগদ হয়ে মিমার আদির কাছে যায়। আবির মসজিদে মাগরিবের নামাজ পড়ে বাইক স্টার্ট দেয়। একেবারে এসে থামে বন্ধুদের আড্ডার মহলে। রাকিব আর রাসেল আড্ডা দিচ্ছিল। মোবারক আর লিমন এখনো আসেনি, রাস্তায় আছে মনে হয়। আবির বাইক থেকে নামতে নিলে রাকিব দাঁত কেলিয়ে হাসতে হাসতে জড়িয়ে ধরতে যায় আবিরকে। আবির বাইক থেকে নেমেই 2-3টা ঘুষি বসিয়ে দেয় পেটে। ঘুষিগুলো এত জোরে না লাগলেও রাকিব কিছুটা নত হয়ে যায়। রাসেল বসা থেকে উঠে দাঁড়িয়ে আঁতকে উঠে বলে, কি হয়েছে তোদের? রাকিব কিছুটা স্বাভাবিক হয়ে বলে, উফ, এমনি কেউ মারে? আবির রাগান্বিত কণ্ঠে বলল, তোর যেমন মুখ বেশি চলে, আমার তেমনি হাত বেশি চলে। রাসেল পুনরায় শক্ত কণ্ঠে বলল, আরে হইছেটা কি বলবি আমায়? রাকিব হাসতে হাসতে জবাব দিল, আর বলিস না, আবিরকে বিকালে ফুচকার দোকানে দেখে আমি পুরাই টাস্কি খাইছি। যেই আবির এত বছরে ফুচকার দোকানের আশেপাশে যায়নি, সে কেন ফুচকার দোকানে আসছে আমার জানতে হবে না? আমি দৌড়ে গেছি আবিরের কাছে। আবিরের পাশে মেঘকে দেখে আমি তো আরও অবাক। খুশি মনে ওদের আপ্যায়ন করার জন্য বলে ফেলছিলাম আমার পক্ষ থেকে ফুচকা খাবো, সেই ঝাল এখন মিটাচ্ছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, ও আমার কাছে জীবনে প্রথম ফুচকা খাওয়ার আবদার করছে, তুই কেন খাওয়াবি? রাসেল সহসা বলে উঠল, ঠিকই তো, ওকে তো আবিরই খাওয়াবে। রাকিব পুনরায় ঠাট্টার স্বরে বলল, এজন্যই তো আমি বলছিলাম, সারা জীবন তো আবিরই খাওয়াবে, এবার নয় আমি খাওয়াই। রাসেল ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তুই কি এই কথা ওদের সামনে বলে ফেলছিলি? রাকিব আবার বলল, একটু বলছি, না মানে আমার কি দোষ? উত্তেজনায় মেঘকে প্রথমে ভাবি বলে ফেলতে চাইছিলাম। রাসেল অবাক দৃষ্টিতে চেয়ে রইল রাকিবের দিকে। অকস্মাৎ বলে উঠল, ঠিকই আছে, আরও খা মায়ের। রাকিব আবিরের দিকে তাকিয়ে নাক টেনে কিছুটা আবেগী কণ্ঠে বলল, মাফ করে দে ভাই, মুখ ফসকে আর কিছু বলবো না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, মুখ ফসকে বলছিলি ভালো কথা, তুই আমাদের রোমান্টিক মুহূর্তে ব্যাগরা দিছিস কেন? আমি কি তোর প্রেমে কখনো ব্যাগরা দিছি? রাকিব ভেঙচি কেটে বলল, আমারটা তো মেঘের মতো এত লক্ষ্মী না। আজ পর্যন্ত একটা ফুচকাও নিজের প্লেট থেকে দেয়নি আমাকে, বরং আমার প্লেট থেকে আরও নিয়ে নেয়। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। কিছু বলার আগে রাকিব পুনরায় বলা শুরু করলো, মেঘ তোর জন্য সারাদিন না খেয়ে বসে থাকতে পারে, আর আমারটা এক গামলা খেয়ে তারপর আমার সাথে ঝগড়া লাগে। যদি ঘুরতেও নিয়ে যাই, বাসা থেকে বের হয়ে সে আগে ফুচকা, চটপটি, হালিম খেয়ে নেয় একা একা, তারপর আমার সাথে দেখা করতে আসে। আমি যেখানে নিজে শান্তিতে প্রেম করতে পারি না, সেখানে তোকে কেমনে করতে দিই? আবির কপাল গুটিয়ে ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে। রাসেল সহসা বলে, রাকিব, কি করছিস তুই? রাকিব আবারও হাসি শুরু করলো। এবার হাসির মাত্রা দ্বিগুণ বেড়ে গেছে। হাসতে হাসতে বলল, রাসেল রে, তোকে তো একটা জিনিস দেখানোই হয়নি। আয় বস, একটা ওএমজি জিনিস দেখাই তোকে। আবিরের দিকে তাকিয়ে পুনরায় দাঁত কেলিয়ে বলল, হায়, নিজের কুকীর্তি দেখে যা। 3 বন্ধু চেয়ার টেনে বসছে। এর মধ্যে মোবারক আর লিমনও এসেছে। 5জনই চেয়ার কাছাকাছি এনে বসেছে। আবির ভেবেছিল ছবি দেখাবে, তাই এতটা মনোযোগ দেয়নি। কিন্তু রাকিব একটা ভিডিও অন করলো। পিছন থেকে ভিডিও করেছে। মেঘের হিজাবের কারণে মুখটা তেমন ভাসেনি, কিন্তু আবিরের মুখের এক পা স্পষ্ট বোঝা যাচ্ছে। মেঘ আবিরকে মুখে তুলে ফুচকা খাইয়ে দিচ্ছে। এতটুকু দেখেই মোবারক আর রাসেল চিৎকার দিয়ে ওঠে, আবির, তুই ফুচকা খাইছিস? লিমন অতর্কিত কণ্ঠে বলল, আবির, তুই এক মেয়ের পাশে বসে ফুচকা খাচ্ছিস, তাও মেয়ে খাইয়ে দিচ্ছে।
রাসেল এবার হাস্যোজ্জ্বল মুখে বলল, এটা এক মেয়ে না রে, আবিরের জীবনের একমাত্র মেয়ে। মোবারক আবিরের দিকে চেয়ে সহসা বলে ওঠে, মেঘ না কি নাম শুনেছিলাম, উনিই কি সে? আবির শুধু উপর নিচ মাথা নাড়ায়। লিমন অভিযোগের কণ্ঠে বলল, এটা আমি মানতে পারলাম না। সেদিনও তো তোকে কত জোর করলাম ফুচকা খেতে, চেপে ধরেও তোকে খাওয়ানো গেল না। আর আজ? রাকিব দাঁত কেলিয়ে হেসে বলল, মেঘ কিছু বললে আবির আবার না করতে পারে না। তিন বন্ধু অবাক চোখে তাকিয়ে রইল আবিরের দিকে। রাসেল সহসা বলে উঠল, তুই তো টক খাস না জীবনেও, ফুচকা কেমনে খেলি? আবির মুচকি হেসে জবাব দিল, শুধু টক কেন, ও আমায় বীজ দিলে আমি সেটাও চুপচাপ খেয়ে নেব। চার বন্ধু এবার বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকালো। কয়েক মুহূর্ত সবাই চাওয়াচাওয়ি করল। মোবারক হাসি মুখে বলল, বিয়ে কবে খাচ্ছি বন্ধু? আবির ঠাট্টার স্বরে বলল, আর বিয়ে? লিমন কিছুটা চিন্তিত হয়ে বলল, কেন, কিছু হয়েছে? আবির কিছু বলার আগেই রাকিব হাসতে হাসতে বলে উঠল, সেদিন যদি মেঘ রাজি হইতো তাহলে আবির আজ বিবাহিত থাকতো। তন্মধ্যেই রাসেল বলে বসল, তুই মেঘকে কবে প্রপোজ করলি আর কবেই বা রিজেক্ট করলো শুনলাম না তো। আবির চোখ মুখ গোটালো, তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল রাসেলের দিকে। রাকিব পুনরায় বলল, আরে দূর, প্রপোজ না। আবির মেঘকে বলেছিল, তুই পড়াশুনো না করলে বাদ দে, করতে হবে না তোর পড়াশুনো। কিন্তু মেঘ বেচারি বুঝলই না, বলে বসলো পড়াশুনো করব। লিমন কিছুটা ভেবে বলল, পড়াশুনো না করলে কি করতি? আবির দাঁত খিঁচে বলল, পড়াশুনো করবে না বললে 1 ঘন্টার মধ্যে কাজ এনে বিয়ে করে ফেলতাম। রাসেল সশব্দে হেসে উঠল আর বলল, মেঘ যদি রাজি না হতো? আবির রাগান্বিত কণ্ঠে জবাব দিল, জোর করে বিয়ে করলে রাজি কি আবার? লিমন, মোবারক আর রাসেল এত বেশি জানে না। রাকিব আবিরের সব কিছু জানে। রাকিবের সাথে রাসেল চলাফেরা করায় রাসেল টুকটাক জানে। লিমন দাঁত বের করে ঠান্ডা কণ্ঠে শুধালো, বিয়েটা তো মেঘকে বলেও করতে পারিস, তাহলে তো আমরাও বিয়েটা খেতে পারি, আর তোর বউও বিয়ের পরে পড়াশুনো করতে পারে। আবির দীর্ঘশ্বাস ফেলল, কণ্ঠ খাদে নামিয়ে বলল, এই কাজ আমি কখনোই করব না। মোবারক প্রশ্ন করল, কেন? আবির গম্ভীর কণ্ঠে বলা শুরু করল, কারণ মেঘকে বা বাসায় ঝামেলা করে আমি এখন বিয়েটা করলে জীবনের কোনো এক সময় মেঘের মনে হতে পারে আমি ওর যোগ্য না। পড়াশুনো, বাইরে চলাফেরা, বন্ধু মহলের সাথে সে আমাকে মানাতে পারল না। মেঘের কখনো যদি মনে হয় আমি ওর জীবনে জোর করে এসেছি বা মেঘ আমার থেকে মুক্তি চায়, তখন আমি কি করব? তার থেকে ভালো ও পড়াশুনো করুক, নিজে প্রতিষ্ঠিত হোক। যখন ওর মনে হবে আমাকে ছাড়া ওর চলবে না, তখনই আমি ওকে বিয়ে করব। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল সকলে। মোবারক মাথা চুলকে বলল, একটু আগে যে বললি জোর করে বিয়ে করবি? আবির বার কপাল কুঁচকে বিরক্তি নিয়ে বলা শুরু করলো, মেঘ যদি বলতো সে পড়াশুনো করবে না, তাহলে আমি জোর করে বিয়ে করতাম। কারণ তখন তার পড়াশুনো করে কেরিয়ার করার ইচ্ছে থাকতো না, জীবনে চলার পথে নতুন বন্ধু হতো না, আমাকে ঘিরেই ওর পৃথিবী হতো। একটা না একটা সময় গিয়ে আমার প্রেমে পড়তে বাধ্য হতো। লিমন এতক্ষণ নীরব থাকলেও এবার চিন্তিত স্বরে বলল, সবই বুঝলাম, কিন্তু ভাবির জীবনে যদি অন্য কেউ চলে আসে, তখন কি তুই ভাবিকে ছেড়ে দিবি? রাকিব ফিক করে হেসে উঠল, তাচ্ছিল্যের স্বরে বলল, যা বলেছিস তুই, আবির দিবে মেঘকে ছেড়ে? হাসাইলি। এই আবির দেশেই আসছে এক ছেলেকে পিটাইতে। ছেলের অপরাধ কি? ছেলে মেঘের সাথে কথা বলার চেষ্টা করছিল, কথা বলার চেষ্টাতেই ছেলে এখনো হাসপাতালে ভর্তি। যদি প্রেম করার চিন্তা করে, তখন আবির কি করবে তোরাই ভাব। রাসেল, লিমন আর মোবারক সমস্বরে চিৎকার দিয়ে উঠল, আবির? আবির নিরেট কণ্ঠে বলল, আস্তে। আবির পকেট থেকে ফোন বের করে টাইম দেখে বলল, নামাজের সময় হয়েছে, চল নামাজে যাই। সবাই নামাজ পড়ে বের হলো। রাকিব দাঁত কেলিয়ে বলল, শোন, আজ আবির আমাদের ট্রিট দেবে, কি খাবি বল তোরা? আবির বিরক্তি নিয়ে বলল, আমি কেন ট্রিট দেবো, আমি কি বিয়ে করছি নাকি? রাকিব মুখ বাঁকিয়ে বলল, বিকেলে যে বললি আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা তোর আছে, তাহলে এখন আমাদের খাওয়া। আবির গম্ভীর কণ্ঠে বলল, এই অফার শুধু আমার কাদম্বিনীর জন্য। লিমন অকস্মাৎ বলে উঠল, আমাদের আনলিমিটেড খাওয়াতে হবে না, লিমিটেডই খাওয়া, তোর কাদম্বিনীর তরফ থেকে। আবির কিছুটা ভেবে বলল, ঠিক আছে, চল। 3টা বাইকে 5 জন বন্ধু চলল। আবির একা, বাকি 2 বাইকে 2 জন করে। নামি দামি রেস্তোরাঁয় এসে বসলো সকলে। আবির উৎফুল্ল কণ্ঠে শুধালো, বুফে খাবি নাকি কাচ্ছি? 4 বন্ধু চোখাচুকি করলো। রাসেল মুচকি হেসে বলল, দেখলি লিমন, মেঘের কথা বলতেই বুফে অফার করছে, কি ভালোবাসা। মোবারক বলে বসলো, পরপর ভাবির কথা বলে খাবার খাওয়া যাবে? আবির কড়া কণ্ঠে জবাব দিল,
এটাই আমার বিয়ের আগে আমাদের পক্ষ থেকে তোদের প্রথম এবং শেষ ট্রিট। এতদিন মেঘের কথা এত ডিটেলস জানতি না, তাই ট্রিটের কথা ওঠেনি। আজ যেহেতু জানছিস তাই ট্রিট দিচ্ছি, আর কিছুই না। সবাই কাচ্চি আর বোরহানি নিল। আবির ফোন বের করে টাইম দেখে তাড়াতাড়ি খাওয়া শেষ করলো। বাকি চার বন্ধু এখনো খাচ্ছে। আবির হাত ধুয়ে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলল, তোরা কি আর কিছু খাবি? কেন, চলে যাবি নাকি? রাকিব বলল। আবির মুচকি হেসে বলল, তোদের ভাবি আমার জন্য অপেক্ষা করছে। সবাই একসাথে বলে উঠল, হ্যাঁ। লিমন অভিমানী স্বরে বলল, বাহ বন্ধু বাহ, এক বাড়িতে প্রেম করে যা মজা নিচ্ছিস, এদিকে আমার সব কাজিনের বয়স 5 বছরের কম, জীবনটা বেদনার। আবির এক গাল হেসে বলল, আরও কিছু না খেলে বিল দিয়ে দিচ্ছি। সবাই বলল, আর কিছু খাবো না, দোয়া করি তোরা সুখী হ। আবির বিল পরিশোধ করে সবার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এদিকে মেঘ সন্ধ্যার পর বাসায় এসে কিছুটা রেস্ট নিয়ে পড়তে বসেছিল। ঘন্টা দুয়েক পরে খেয়ে নিয়েছে। আবির শুক্রবার বাইরের বন্ধুদের সাথে হাবিজাবি খায়, রাতে বাসায় ফিরে আর ভাত খায় না। এজন্য মেঘও শুক্রবার আবির ভাইয়ের কথা ভাবে না, সবার সাথে খাবার খেয়ে নেয়। ঘন্টা দুয়েক পড়াশোনা করে আবির ভাইয়ের জন্য অপেক্ষা করছে মেঘ। আজ আবির ভাইয়ের প্রতি ভালোবাসা উতলে পড়ছে মেঘের। ভাবছে আবির ভাই ফিরলে এক কাপ কফি করে দেবে আবির ভাইকে। ব্যালকানিতে দাঁড়িয়ে আছে। হঠাৎ আবির ভাইকে বাইক নিয়ে গেট দিয়ে ঢুকতে দেখে এক দৌড়ে নিচে চলে যায়। ড্রয়িং রুমে কেউ নেই। খাওয়া দাওয়া শেষ অনেকক্ষণ আগেই। সব কিছু গুছিয়ে সবাই সবার রুমে চলে গেছেন। মেঘ পা টিপে রান্নাঘরে যায়। আবির চাবি দিয়ে লক খুলে বাসার ভেতরে ঢোকে। বড় বড় কদম ফেলে হাঁটে সিঁড়ির দিকে। মেঘ ছোট একটা পাতিল টান দেয় পানি বসানোর জন্য। এই পাতিলের নিচে যে আরেকটা পাতিল ছিল, সেটা তার চোখে পড়েনি। পাতিল ফ্লোরে পড়তেই জোরে শব্দ হয়। শব্দ শুনে আবির পাশ ফিরল, তাকালো রান্নাঘরের দিকে। মেঘ চোখ বন্ধ করে এক হাতে পাতিল সহ আরেকটা খালি হাতের আঙুল দিয়ে দু কান চেপে ধরে আছে। মেঘকে রান্নাঘরে দেখে আবিরের পায়ের রক্ত মাথায় উঠে গেছে। দ্রুত পায়ে হেঁটে গেল রান্নাঘরের দিকে। আবির দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে শুধালো, এখানে কি করছিস? আবির ভাইয়ের কণ্ঠ শুনে কেঁপে ওঠে মেঘ। ভড়কে যায় কিছুটা। মনে মনে ভাবছে, যদি বলি আবির ভাইয়ের জন্য কফি করতে আসছি তাহলে আমি শেষ। নরম স্বরে আস্তে করে মেঘ বলল, কফি খেতে ইচ্ছে করছিল। আবির সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করল অষ্টাদশীর আপাদ মস্তক। গম্ভীর কণ্ঠে বলল, তুই ডাইনিংয়ে বস, আমি আনছি। মেঘ তটস্থ নজরে চাইল। দৃষ্টি তার নিরেট। কয়েক মুহূর্ত পর পাতিল রেখে ডাইনিং টেবিলের চেয়ার টেনে বসল। এক দৃষ্টিতে তাকিয়ে আছে রান্নাঘরে। আবির বেসিন থেকে হাত ধুয়ে কিছুক্ষণের মধ্যেই 2 কাপ কফি নিয়ে ডাইনিংয়ে আসলো। এক কাপ মেঘের দিকে এগিয়ে দিল। বসলো মেঘের বিপরীতে। মেঘ আস্তে আস্তে ফুঁ দিয়ে এক চুমুক খেল। সঙ্গে সঙ্গে বিস্ময়কর চোখে তাকালো আবির ভাইয়ের দিকে। তারপর আরেক চুমুক দেয় কফিতে। আবির কফিতে এক চুমুক দিয়ে মেঘের দিকে তাকিয়ে বলল, চিনি ঠিক আছে? মেঘ সহসা উপর নিচ মাথা নাড়ল। আবির ভ্রু নাচিয়ে শুধালো, তাহলে এভাবে তাকিয়ে আছিস কেন? মেঘ বিস্ময় কণ্ঠে বলল, আপনি এত ভালো কফি বানাতে পারেন, কিভাবে শিখেছেন? আবির নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল, বাইরে থাকলে এরকম অনেক কিছু শিখতে হয়, পরিস্থিতিই শিখিয়ে দেয়। মেঘ কি বুঝলো কে জানে, এক গাল হেসে বলল, থ্যাংক ইউ আবির ভাই। অকস্মাৎ আবিরের অভিব্যক্তি বদলে গেল। ভ্রু কুঁচকে ধমকের স্বরে বলে উঠল, বাড়িতে এতগুলো মানুষ আছে, সাথে একজন হেল্পিং হ্যান্ড থাকার পরও তুই রান্নাঘরে ঢুকলি কোন সাহসে? আবির ভাইয়ের ধমকে চমকে উঠল মেঘ। অক্ষি পল্লব কাঁপছে তীর তীর, ঘামতে শুরু করেছে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির দ্বিতীয়বার গম্ভীর কণ্ঠে বলল, দরকার হলে তোর জন্য আরও 2জন হেল্পিং হ্যান্ড রাখবো, তারপরও তোকে যেন আগামী 3 মাস রান্নাঘরে পা দিতে না দেখি। কথা শেষ হওয়া মাত্রই হাতে কফির কাপ নিয়ে নিজের রুমের দিকে চলে গেল। মেঘ মানব মূর্তির ন্যায় চেয়ারে বসে রইল। আবির গভীর রাতে মেঘের দরজায় ডাকছে। দরজা খোলাই ছিল, তারপরও উনি ঢুকছেন না। কণ্ঠ উঁচু করে বললেন, আসবো? মেঘ একগাল হেসে তৎক্ষণাৎ উত্তর দিল, আমার রুমে আসতে আপনার অনুমতির প্রয়োজন নেই। আবির মেঘের মাথার কাছে বিছানায় বসে কোমল কণ্ঠে বলল, তুই এত কিউট কেন মেঘ? আবির ভাইয়ের আজগুবি কথা শুনে বিস্ময়কর চোখে তাকালো। বারান্দায় জ্বালানো লাল রঙের লাইটের আলোতে আবিরের মুখমণ্ডল টকটকে লাল বর্ণের হয়ে আছে। আবির কেমন করে চেয়ে আছে মেঘের দিকে। আবির ঠোঁট কামড়ে বলল, তোর এই ডাগর ডাগর চোখের চাহনি আমায় বারবার আহত করে। অভিমানী সেই কণ্ঠস্বর আমাকে বারংবার তোর প্রেমে পড়তে বাধ্য করে। তোর অকৃত্রিম হাসি আমার সারাদিনের ক্লান্তি নির্বাণ করে। মেঘ হা করে তাকিয়ে আছে আবিরের দিকে। মুখ ফুঁসকে বলে উঠল, আপনি আমায় ভালোবাসেন আবির ভাই? আবির সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো। কিছু না বলেই চলে যাচ্ছে। মেঘ পিছন থেকে ডাকছে,
আবির ভাই! আবির ফিরেও তাকাচ্ছে না। পুনরায়, আবির ভাই! চিৎকার দিয়ে উঠে বসলো বিছানায়। আশেপাশে তাকিয়ে দেখে কোথাও আবির ভাই নেই। বারান্দার লাইটের আলোতে স্পষ্ট দেখা গেল রুমের দরজা বন্ধ। মেঘ বিস্ময় সমেত তাকিয়ে রইল দরজার পানে। ফ্যানের বাতাসে চুলগুলো উড়ে চোখে মুখে ঝাপটে পড়ছে। কয়েক মুহূর্ত লাগলো মেঘের বুঝতে যে এটা স্বপ্ন ছিল। মেঘ দীর্ঘশ্বাস ফেলল। দূর দূরান্ত থেকে আজানের শব্দ ভেসে আসছে। মেঘ মোবাইলটা হাতে নিয়ে টাইম দেখল। ফজরের ওয়াক্ত হয়ে গেছে। মেঘ ফোন থেকে আবির ভাইয়ের নামে সেভ করা ফাইলটা বের করে আবির ভাইয়ের ছবিগুলো দেখতে লাগলো। কিন্তু মেঘের মস্তিষ্ক জুড়ে মাত্র দেখা স্বপ্নটাই ঘুরছে। মেঘ বিড়বিড় করে বলল, স্বপ্নেও ভালোবাসি বললেন না, হিটলার তো হিটলারই। নামাজ পড়তে বসেছে মেঘ। ভোরবেলা থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। পড়ার থেকেও মাথায় দুষ্টুমি ঘুরছে বেশি। তারপরও জোর করে 1-2 ঘন্টা পড়ে খাবার টেবিলে আসলো প্রতিদিনের মতো। আবির একেবারে পরিপাটি হয়ে নামছে সিঁড়ি দিয়ে। তা দেখতে মেঘ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মুচকি হাসল। মনে পড়ে গেল ভোররাতের স্বপ্নের কথা। ফিটফাট আবির ভাইকে দেখে নিল আপাদ মস্তক। একটা কালো শার্ট, হাতা তার কনুই পর্যন্ত উঠানো, হাতে একটা ব্লেজার, প্যান্টটাও একই রঙের, চোখে কালো সানগ্লাস। ঘড়ি পড়তে পড়তে নিচে নামছেন। দ্রুত পায়ে এগিয়ে আসলেন ডাইনিংয়ের দিকে। মেঘ তখনও অভিভূতের ন্যায় চেয়ে আছে আবির ভাইয়ের পানে, আর গুনগুন করে গান গাইছে। কালো সানগ্লাসটায় কেন এত সুখ? হে যুবক, দৃষ্টিতে যেন সে রাসপুতিন। আচ্ছা, সেই গানটা, আগের গানটা, দৃষ্টিতে যেন সে রাসপুতিন, খুন হয়ে যায় আমি প্রতিদিন। নাম ধাম জানি, সাথে তার সব কিছু, তবুও নিলাম আমি তার পিছু। আবির কাছাকাছি এসে সানগ্লাস খুলে কপাল গুড়ালো, কিন্তু মেঘের হুঁশ নেই। আবির গলা খাকারি দিয়ে বলল, কি হয়েছে তোর? মেঘ একটু নড়ে চড়ে উঠল। গান থামিয়ে কণ্ঠ খাদে নামিয়ে জবাব দিল, ব্লেজার পরলে আপনাকে কেমন লাগবে সেটাই ভাবছি। আবির পুনরায় সানগ্লাস চোখে দিল। কনুই পর্যন্ত তোলা হাত নামিয়ে সঙ্গে সঙ্গে ব্লেজার পরে নিল। মেঘ উচ্চস্বরে বলে উঠল, মাশাআল্লাহ, কারো নজর না লেগে যায়। অকস্মাৎ মেঘ চেয়ার থেকে উঠে আবির ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ায়। আবির ভ্রু কুঁচকে চাইল। মেঘ সহসা আবিরের ডান হাতের কনিষ্ঠ আঙুলে হালকা করে কামড় দেয়। আবির নির্বাক চোখে তাকিয়ে অষ্টাদশীর কাণ্ড দেখছে। 1 সেকেন্ডের মধ্যে মেঘ দূরে সরে গিয়ে চেয়ারে বসে পড়ে। নিজের কর্মকাণ্ডের প্রতি এখন নিজেরই রাগ হচ্ছে। আবির ভাই কীভাবে রিয়েক্ট করবে আল্লাহ জানেন। মনে মনে ভীত হচ্ছে অষ্টাদশী। আবির স্বাভাবিকভাবে হেঁটে মেঘের বিপরীতে বসতে বসতে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, সুন্দর লাগলেই বুঝি ছেলেদের আঙুল কামড়ে দিস তুই? মেঘ চমকে উঠে তাকায় আবির ভাইয়ের দিকে। সঙ্গে সঙ্গে মাথা নাড়ে ডানে বামে। অভিমানী স্বরে বলে ওঠে, মিম ছাড়া কারো আঙুলে কামড় দিই না। আবির কিছু বলার আগেই হালিমা খান খাবার নিয়ে হাজির হলেন। এক গাল হেসে বললেন, কি ব্যাপার, দুই ভাই বোন আজ গল্প করছে নাকি? আবিরকে দেখে পুনরায় বললেন, মাশাআল্লাহ, তোকে খুব ভালো লাগছে। ততক্ষণে আস্তে আস্তে সবাই খাবার টেবিলে আসতে শুরু করেছে। ইকবাল খান এসে আবিরকে দেখেই বলে উঠলেন, মাশাআল্লাহ আবির, তোকে তো অনেক সুন্দর লাগছে। এত দিনে তোকে শিও মনে হচ্ছে। তোর লুকেই আজকের মিটিং জমে যাবে। আলী আহমদ খানও ছোট করে বললেন, মাশাআল্লাহ। মোজাম্মেল খান চেয়ারে বসতে বসতে বললেন, ভাইজান, আবিরকে বলা দরকার না কথাটা? আলী আহমদ খান 1 সেকেন্ড থেমে বলে উঠলেন, ও হ্যাঁ, আমার তো মনেই ছিল না। আবির নিরেট কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে? আলী আহমদ খান সহসা বললেন, তোকে একটু রাজশাহী যেতে হবে 4-5 দিনের জন্য। আবির দু আঙুল দিয়ে কপালে আলতো করে ছুঁয়েছে, সাথে এক পলক মেঘকেও দেখে নিয়েছে। মেঘ মনোযোগ দিয়ে খাবার খাচ্ছিল, তবে এই কথা শুনে মুখে খাবার নিয়েই চোখ গোল গোল করে তাকিয়ে আছে আবিরের পানে। আর মনে মনে বলছে, প্লিজ আবির ভাই, আপনি যাবেন না, প্লিজ। আবির বাবার দিকে এক নজর তাকালো, তারপর মাথা নিচু করে বলল, আমি এখন কোথাও যেতে পারবো না। মোজাম্মেল খান অকস্মাৎ বললেন, কেন? আবির মনে মনে বলল, আমি দূরে গেলে কারো খাওয়া বন্ধ হয়ে যায়, রাতে ঘুম হারাম হয়ে যায়। সহসা গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে আবির বলে উঠল, আমার অফিসে কাজ আছে, 1 সপ্তাহ পর অফিস শুরু হবে। এই অবস্থায় সবকিছু ফেলে আমি কোথাও যেতে পারবো না। মোজাম্মেল খান এবার আলী আহমদ খানের দিকে চেয়ে বললেন, তাহলে কি আমি যাব ভাইজান? আলী আহমদ খান কিছু বলার আগেই পুনরায় আবির বলে উঠল, কাউকেই যেতে হবে না। আমার পরিচিত লোক আছে, আমি এখান থেকেই কাজ করাতে পারবো। তারপরও যদি সমস্যা হয় তখন আমি তোমাদের জানাবো। তবে আগামী 2-3 মাস আমি কোথাও যাব না, এটা বলে রাখলাম। চট্টগ্রামের কাজ মোটামুটি শেষ করে আসছি। সিলেটের কাজও কাকামুনি শেষ করে আসছে। রাজসাইডটা আমি দেখছি, তোমাদের যেতে হবে না। মেঘ নিঃশব্দে হাসছে। সবাই চুপচাপ খাবার খাচ্ছে। আবির খাবার শেষ করে উঠে যাবে, তখন ইকবাল খান ডেকে উঠলেন, আবির, বাইরে বৃষ্টি, বাইক নিয়ে বের হইস না।
আমি খাবার শেষ করে তোকে নিয়ে যাব, একটু বস। আবিরও বাধ্য ছেলের মতো সোফায় বসে রইল। তারপর ইকবাল খানের সঙ্গে গাড়িতে করে অফিসের উদ্দেশ্যে চলে গেলেন। সারা দিনই বৃষ্টি হয়েছে আজ। মেঘের কোচিং টিউশন কিছুই নেই। রুমে বসে সারা বেলা পড়াশোনা করছে। বিকেলে বৃষ্টি কমে এক চিলতে রোদ বেরিয়েছে আকাশে। মেঘের আর পড়তে ইচ্ছে করছে না। তাই বই রেখে মোবাইল হাতে নিয়ে পুরো বাড়ি চক্কর দিল, কিন্তু সবাই ঘুমাচ্ছে। তাই আড্ডা দেওয়ার মতো কাউকে পেল না। হঠাৎ মনে হলো অনেকদিন ছাদে যাওয়া হয় না। সেই যে রাতের বেলা আবির ভাইয়ের গান শুনে ছাদে গিয়েছিল, তাও আবার ছাদের দরজা পর্যন্ত। তারপর থেকে আর ছাদের দিকে পা বাড়ায়নি মেঘ। আচ্ছা, আমাকে একটা কথা বলো। আমি বিশেষত মেয়েদেরকেই বলছি, তোমরা যারা প্রেম করেছো, প্রেমে তো পড়েছো জীবনে কখনো, তো কারোর প্রেমে এরকম হাবুডুবু খেতে খেতে এই মেঘের যেমন অবস্থা, এরকম লেভেলের প্রেমে প্রেমে পড়ে, মানে প্রথম প্রেমটাতে এরকম হয় সবার, ঠিক আছে? তো যাই পারে হোক। তো এরকম প্রেমে পড়ে প্রেমে হাবুডুবু খেতে খেতে কখনো 1 ঘন্টা বই পড়তে পেরেছো মন দিয়ে? মানে ফুলি কনসেন্ট্রেশন ছিল পড়াশোনায়? বলো একটু আমাকে। কিন্তু মেঘ দেখো, মেঘ একটা লেজেন্ড। হ্যাঁ, মানে প্রেমে তো এর ঘুম আসছে না, স্বপ্ন দেখছে রাত দিন, কিন্তু পড়ছে সারাদিন। মানে বুঝতে পারছো তো এগুলো কেন রিয়েল নয়? আর কেন মানে বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই? হ্যাঁ, তোমরা কিন্তু জানিও প্রেমে পড়েছে। হ্যাঁ, তোমরা কিন্তু জানিও প্রেমে পড়ে কত ঘন্টা করে বই পড়তে। প্রেমে হাবুডুবু খেতে খেতে কত ঘন্টা পড়াশোনা করেছো, কাজ করেছো। এগুলো আমাকে জানিও, ঠিক আছে? কমেন্ট করে জানিও। আমি উত্তর দিতে না পারলেও পড়বো, পড়ে মজা নেবো, ঠিক আছে? মেঘ স্কুল কলেজে পড়ার সময় মেঘ স্কুল কলেজে পড়ার সময় প্রতিদিন বিকেলবেলা ছাদে যেত। ফুল গাছ লাগানো আর তাদের যত্ন নেওয়া ছিল তার নেশা। তবে এইচএসসির আগে টেস্ট পরীক্ষা থেকে মেঘ ছাদে যাওয়া ভুলেই গেছে। টিউশন কোচিং শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যার পর হয়ে যেত। আর সন্ধ্যার পর ছাদে যাওয়ার মতো এত সাহস অষ্টাদশীর নেই। সেই থেকে গাছের যত্ন ছেড়ে দিয়েছে। গাছেরাও অযত্ন অবহেলায় মরে গেছে। তখন থেকে মেঘ আর ছাদে যায় না। মেঘ গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে উঠল ছাদে। ছাদের গেট খুলতেই চোখ ছানা বড়া হলো অষ্টাদশীর। ছাদের যতটা অংশ চোখে পড়ছে পুরোটাই গাছে ভর্তি। মেঘ পা বাড়ালো ছাদের দিকে। সম্পূর্ণ ছাদ পরিষ্কার করে তাতে 3 সারি গাছের টব রাখা। এক কর্নারে শুধু ফলের গাছ, বাকি সবটাই ফুল গাছে ভরপুর। নয়নতারা, বেশ কয়েক রঙের গোলাপের গাছ, পর্তুলিকার গাছ। তবে বিকেলবেলাতে ফুল নেই। কাঠগোলাপের গাছ, জিনিয়া, অপরাজিতা, রঙ্গন থেকে শুরু করে কত কত ফুলের গাছ, যার অধিকাংশ গাছের বা ফুলের নামই জানে না মেঘ। মেঘ নিজেকে নিজে প্রশ্ন করছে, এত গাছ কে আনলো? তানভীর ভাইয়া তো জীবনেও ছাদে আসে না। তাহলে কি আবির ভাই? সহসা মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠল। ছাদ ভর্তি এত গাছগাছালি দেখে মেঘের ভীষণ ভালো লাগছে। সবটা ছাদ ঘুরে দেখল। সারাদিন বৃষ্টি থাকায় পানি দেওয়ার প্রয়োজন হলো না। 20-30টা ছবিও তুলেছে ফুলের আর গাছের। ততক্ষণে সূর্য ডুবতে শুরু করেছে। গোধূলি আলোতে ফুলের মুগ্ধতা দেখে মেঘ লোভ সামলাতে না পেরে একটা গোলাপ ফুল ছিঁড়ে নিয়েছে। এতদিন পর নিজের বাড়ির ছাদে এত এত ফুল গাছ আর ফুলের সমাহার দেখে আবেশিত হয়ে পড়েছে মেঘ। এদিকে আবির করিডোর দিয়ে নিজের রুমের দিকে আসছিল। আবির মেঘকে দেখে ঠাঁই দাঁড়িয়ে রইল সেখানে। এদিকে মেঘ আপন মনে ফুলের গন্ধ শুঁকছে আর হাঁটছে। আশেপাশে বা সামনে কেউ আছে কিনা তাতে তার কোনো মনোযোগ নেই। হঠাৎ আবিরের প্রশস্ত বুকের সঙ্গে ধাক্কা খেল মেঘ। নিজেকে সামলানোর আগেই আবির মেঘের বাহু চেপে ধরে। সহসা স্বাভাবিক হয়ে মুখ তুলে চায় মেঘ। আবির ভাইয়ের তপ্ত দৃষ্টি দেখেই মাথা নুইয়ে ফেলে পুনরায়। আবির বাহু চেপে ধরে দ্বিগুণ ভারী কণ্ঠে ধমকে ওঠে, ফুল ছিঁড়েছিস কেন? মেঘ ঢোক গিলে মৃদু কণ্ঠে বলল, সরি। আবির পুরো কণ্ঠে শুধালেন, সরিটা আমায় না বলে গাছকে বলিস? মেঘ নিচের ঠোঁট কামড়ে ধরে আছে। আবির ভাইয়ের ধমকে ভিজে আসে নেত্রোত্তয়। আবির মেঘের বাহু ছেড়ে দেয়। সঙ্গে সঙ্গে মেঘ চলে যেতে নেয়। আবির পুনরায় নীরের কণ্ঠে ডেকে উঠল, শোন। মেঘ ওইখানেই দাঁড়িয়ে পড়েছে। কাঁদো কাঁদো কণ্ঠে উত্তর দিল, জি। আবির এবার কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, সময় পেলে গাছগুলোর একটু যত্ন নিস, এগুলো তোরই। মেঘ এবার বিস্ময়কর দৃষ্টিতে তাকায় আবিরের দিকে। নিষ্পলক তার দৃষ্টি। চোখ টলমল করছে পূর্বের জমা পানিতে। অধর সরে আছে কিছুটা দূরে। কয়েক মুহূর্ত পর উত্তেজিত কণ্ঠে শুধালো, আমার? আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে জবাব দিলেন, হ্যাঁ, তোর নাকি ফুল গাছের অনেক পছন্দ, তাই এনে দিলাম। এখন যত্ন নেওয়ার দায়িত্ব তোর। আর হ্যাঁ, গাছের যত্ন নিতে গিয়ে দুনিয়া ভুলে যাস না যেন। মেঘ বশীভূত হয়ে চেয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবিরও এবার সরাসরি চোখ রাখে মেঘের চোখে মুখে। দুফোঁটা অশ্রুর দাগ হয়ে গেছে। সম্পূর্ণ গাল টকটকে লাল হয়ে আছে। গালের মাঝে একটা গাঢ় কালো রঙের তিল জল জল করছে। আবিরের দুর্বোধ্য দৃষ্টি দেখে নিজের দৃষ্টি সংযত করল মেঘ। কোমল কণ্ঠে বলল, থ্যাংক ইউ আবির ভাই। আবির কিছু বলার আগেই পুনরায় মেঘ প্রশ্ন করল, আজ এত তাড়াতাড়ি চলে আসলেন যে? আবির উত্তর দিল,
একটু পর আবার বেরোবো। অষ্টাদশী পল্লব ঝাপটে আবির ভাইয়ের দিকে চেয়ে প্রশ্ন করে, কফি খাবেন আবির ভাই? আবির খড়খড়ে কণ্ঠে শুধালো, গতরাতে কি বলেছি তোকে মনে নেই? মেঘ মাথা নিচু করে কণ্ঠ খাদে নামিয়ে বলল, অন্য কাউকে বলি করে দিতে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল, লাগবে না, তুই রুমে যা। মেঘও আর কথা বাড়ালো না, চুপচাপ রুমে চলে গেল। রুমে শুয়ে শুয়ে বিকেলে তোলা ছবিগুলো দেখছিল মেঘ। সেখান থেকে কয়েকটা ছবি আপলোড দিল ফেসবুকে। স্পেশাল গিফট, সাথে কয়েকটা লাভ ইমোজি দিল ক্যাপশনে। সন্ধ্যার পর মেঘ পড়তে বসেছে। কিছুক্ষণ পরই ফোনে কল বেজে উঠল। বন্যা কল দিচ্ছে। তৎক্ষণাৎ রিসিভ করলো মেঘ। বন্যা, আসসালামু আলাইকুম। মেঘ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? বন্যা, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? মেঘ, আলহামদুলিল্লাহ অনেক ভালো। বন্যা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, আঁতকে ওঠে বন্যা। মেঘ পুনরায় বলে ওঠে, হ্যাঁ, কবে আনছেন জানি না। কিছুদিন যাবৎ মিমের রুমে কাজ চলছে, ছাদেও কাজ চলছিল, তাই আমি তেমন করে বের হইনি রুম থেকে। আর ছাদেও যাই না অনেক দিন যাবৎ। আজ হঠাৎ ছাদে গিয়ে দেখি ছাদ ভর্তি গাছ। ছাদের পরিবেশ পুরোই চেঞ্জ। আসার সময় আবির ভাই বলছেন এগুলো নাকি আমার। বন্যা উদ্বেলিত ভঙ্গিতে বলল, বাহ, তোর শখ তো তাহলে পূরণ হয়েই গেল। তুই তো খুব করে চাইতি তোর ছাদ ভরা গাছ হোক, যেদিকেই তাকাবি শুধু গাছ আর গাছ থাকবে। দেখলি তো, আল্লাহ তোর ইচ্ছে পূরণ করেছেন। মেঘ খুশি মনে বলল, তুই সময় করে আসিস বাসায়, ছাদে যাব না। আর হ্যাঁ, সকালবেলা আসিস। ঠিক আছে, বন্যা উত্তর দিল। তারপর দুই বান্ধবী বেশ কিছুক্ষণ পড়াশুনো নিয়ে কথা বলে রেখে দিল। রবিবার থেকে ব্যস্ততায় কাটছে সকলের সময়। বর্ষাকাল থাকায় হুটহাট বৃষ্টি নেমে যায়। আবির বৃষ্টি না থাকলে বাইকে অফিসে যায়, আবার বৃষ্টি থাকলে গাড়িতে যায়। মেঘও কোচিং টিউশন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আবির ভাইয়ের সাথে তার টুকটাক দেখা হয়, হয়তো খাবার টেবিলে, না হয় সিঁড়িতে, অথবা করিডোরে। আজ বৃহস্পতিবার। আবির সন্ধ্যার পর সোফায় বসে আছে, হাতে ফোন আর সামনে কফির কাপ নিয়ে। মেঘও তখন বই নিয়ে রুম থেকে বের হয়েছে। কিছুক্ষণ পরেই জান্নাত আপু আসবে। মেঘ করিডোর থেকে সিঁড়ির কাছে আস্তে আস্তে নিচের দিকে একবার তাকায়। চোখ পড়ে সোফায় বসা আবির ভাইয়ের দিকে। এক হাতে কফির কাপ নিয়ে কফি খাচ্ছেন, অন্য হাতে মোবাইলের দিকে তাকিয়ে আছেন। মোবাইলের হোম পেজে সাদা কালো রঙের একটা ছবি। মেঘ গভীর দৃষ্টিতে দেখার চেষ্টা করলো, কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। মেঘ দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নামতে নেয়, যাতে কাছে গিয়ে ছবিটা দেখতে পারে। কিন্তু মেঘের নুপুরের শব্দে আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মোবাইল পকেটে রেখে দেয়। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে আবির ভাইয়ের দিকে চেয়ে চেয়ে নিচে নামছে। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে আবির ভাইয়ের দিকে চেয়ে চেয়ে নিচে নামছে, আর মনে মনে বলছে, কে এই মেয়ে, যার ছবি আবির ভাই ফোনের ওয়ালপেপারে রেখেছেন? আমাকে দেখতেই হবে এই মেয়েকে। আবির কফি শেষ করে দীর্ঘ পায়ে বেরিয়ে যায় বাসা থেকে। মেঘ কিছুক্ষণ সিঁড়ির নিচে দাঁড়িয়ে পুনরায় পড়ার রুমের দিকে চলে যায়। 10-15 মিনিটের মধ্যেই জান্নাত আপু পড়াতে আসেন। আজ একটু বেশি সময় নিয়ে পড়েছেন আপু। মোটামুটি 8:30টার কাছাকাছি বেজে গেছে। ড্রয়িং রুমে কেউ নেই। জান্নাত পড়ানো শেষে বের হতে যাবে, মেঘও তখন পিছন পিছন পড়ার রুম থেকে বের হয় দরজা লাগানোর জন্য। জান্নাত দরজার কাছাকাছি যেতেই আবির বাহির থেকে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢোকে। মুখোমুখি দেখা হয় আবির আর জান্নাতের। জান্নাত সহসা হাস্যোজ্জ্বল মুখে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আবিরও হাসি মুখে উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? মেঘ পড়ার রুমের কিছুটা সামনে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে, আর বিড়বিড় করে বলছে, আবির ভাই জান্নাত আপুকে চেনে? কিন্তু কিভাবে? তাহলে কি আবির ভাইয়ের ফোনে তারই ছবি ছিল? এতক্ষণ শুনলে আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের 11তম পর্ব, লেখিকা সালমা চৌধুরী। কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। আর সবচেয়ে বড় কথা, আমি খুব লাকি ফিল করি তোমাদের জন্য। পৃথিবীতে কয়েকজন মানুষ আছে যারা যারা আমার জন্য বেস্ট উইশ করে, যারা আমাকে পছন্দ করে, ভালোবাসে। এটা মানে খুব খুব স্পেশাল, মানে একটা গিফট, মানে যে গিফটটা মানে ঈশ্বরই আমাকে দিয়েছেন তোমাদের মধ্যে দিয়ে। তো যাই হোক, আই লাভ ইউ সো মাচ। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। চেষ্টা করছি পরবর্তী পর্বটা তাড়াতাড়ি নিয়ে চলে আসার। থ্যাংক ইউ সো মাচ।